এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, রাম মন্দির উদ্বোধনে যাবেন সোনিয়া গান্ধী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন অযোধ্যায়, এবং সেই উদ্বোধনে যাবেন সোনিয়া গান্ধী, এমনটাই জানা যাচ্ছে। এ বিষয়ে আমরা আরও কথা বলবো। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। আশিস দা, যেটা জানতে চাইবো, এই যে নরম হিন্দুত্বের পথ কি আদৌ কাজে আসবে কংগ্রেসের কোনোভাবে? দেখুন, মানে আমরা বেশ চমকিত হয়েছি যে শেষ পর্যন্ত সোনিয়া গান্ধী রাম মন্দিরের উদ্বোধনে যাচ্ছেন। কেননা 4-5 দিন আগে এরকম ইঙ্গিত দেওয়া হচ্ছিল সোনিয়া গান্ধী নিজে যাবেন না, তার কোনো প্রতিনিধি যেতে পারে, এমনকি আদৌ কেউ নাও যেতে পারে। এইরকম ইঙ্গিতই আমরা পাচ্ছিলাম রাজনৈতিক সূত্রে। আমরা এআইসিসি সূত্রে জানতে পারছিলাম যে হয়তো শেষ পর্যন্ত কেউই যাবে না। কিন্তু দেখা গেল যে কংগ্রেসের মধ্যে যে অংশটা নরম হিন্দুত্বর লাইন নিয়েই চলবার পক্ষে, তারা 3 রাজ্যের ভোট থেকে কোনো শিক্ষাই নেয়নি। তারা রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে যে পরাজয়, সেই পরাজয় থেকে কোনো শিক্ষাই তারা নেয়নি। নরম হিন্দুত্বের লাইন নিয়ে কমলনাথ, মধ্যপ্রদেশের নেতা কংগ্রেসের, তিনি বলেছিলেন যে রাজীব গান্ধী রাম মন্দিরের দরজা খুলেছেন। তিনি ভেবেছিলেন যে এই করে হিন্দু ভোট তাদের দিকে আনতে পারবেন। কিন্তু নির্বাচনের ফলাফল বেরোবার পরে ইভিএম কেলেঙ্কারির অভিযোগ তুলছেন। আমরা দেখতে পাচ্ছি যে ছত্তিশগড়ে অত মেজরিটি নিয়ে 2018 সালে কংগ্রেস জিতেছিল, এবারে সেখানে পরাজিত হয়েছে। রাজস্থানের কথাও আমরা জানি, কিন্তু তার থেকে কোনো শিক্ষা যে তারা নেয়নি সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং তারা রাম মন্দির উদ্বোধনে সোনিয়া গান্ধী যাবেন, এরকমই খবর আমাদের কাছে আসছে। অর্থাৎ লোকসভা নির্বাচনে কংগ্রেসের রণনীতির একটা ছবিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যতই ভারত জোড়ো যাত্রা বা অন্য উদ্যোগ রাহুল গান্ধী নিন না কেন, শেষ পর্যন্ত রাম মন্দির উদ্বোধনে গিয়ে বিজেপির যে রাম মন্দির তৈরি করার উদ্যোগ, এবং সেখানে আমরা সকলেই জানি যে 1992 সালের 6 ডিসেম্বরের একটা সময় পর্যন্ত বাবরি মসজিদ ছিল, সেখানে রাম মন্দির তৈরির উদ্যোগ, তার সঙ্গে হাত মেলানোর একটা প্রশ্ন এসে গেল। এবং সেই হাত মেলানোতে আর কেউ নয়, এই মুহূর্তে কংগ্রেসের সর্বোচ্চ নেতা, পদ তার যাই থাক, শ্রদ্ধার দিক থেকে বা অন্য দিক থেকে সর্বোচ্চ নেতা সোনিয়া গান্ধী সেই হাত মেলানোর কাজে এগিয়ে এলেন। এটা কিন্তু জাতীয় রাজনীতির ক্ষেত্রে খুব বড় একটা খবর। আচ্ছা স্যার, একটা বিষয় একটু জানতে চাইবো, যে যে হিন্দুত্বের হাওয়া তুলতে চাইছে নরেন্দ্র মোদী সহ বিজেপি নেতৃত্ব, সেই জায়গায় কংগ্রেসের পক্ষ থেকে কি আদৌ দূরত্ব বজায় রাখাটা সহজ কাজ ছিল তাদের সামনে? দেখুন, এ ব্যাপারে রাজনীতিতে দুটো মতের, দুটো পথের চর্চা আছে। একটি পথ বলে যে যে সাম্প্রদায়িকতা এবং যে হিন্দুত্বের লাইন নরেন্দ্র মোদী এবং বিজেপি আরএসএস নিয়েছে, সেখানে গিয়ে নরম হিন্দুত্বের লাইন নিয়ে তো তার দিকে ভোটের দিক থেকে কোনোভাবেই লাভবান হওয়া যাবে না। অনেকটা ক্রিকেট খেলার মতো, যে দক্ষিণ আফ্রিকার পিচে গিয়ে আপনি দক্ষিণ আফ্রিকার মতো করে তাদের বিরুদ্ধে খেলবেন এবং দক্ষিণ আফ্রিকাকে আপনি হারিয়ে আসবেন, তা হবে না। আপনার নিজের স্ট্র্যাটেজি, নিজের রণনীতি তৈরি করতে হবে। ঠিক একইভাবে নরম হিন্দুত্বের লাইন নিয়ে আসলে কি করা হচ্ছে? হিন্দুত্বের নাম করে মসজিদ ভাঙা, হিন্দুত্বের নাম করে গোমাংস খেয়েছে বলে মানুষকে পিটিয়ে মারা, হিন্দুত্বের নাম করে নিরামিষ ভোজী অভ্যাস দেশের ওপরে চাপিয়ে দেওয়া, হিন্দুত্বের নাম করে মুসলিমদের এবং অন্য সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিককে পর্যবসিত করা ইত্যাদি, যে বহু অপরাধমূলক রাজনীতি শেষ পর্যন্ত বিজেপি এবং হিন্দুত্ববাদীরা বলেন, তাকেই কি শেষ পর্যন্ত একটা মান্যতা দেওয়া হলো না? তাহলে যিনি গোড়া হিন্দু, যিনি হিন্দুত্বের কারণে ভোট দিতে চান, তিনি কেন সোনিয়া গান্ধীকে ভোট দেবেন? তিনি নরেন্দ্র মোদীকেই ভোট দেবেন। এবং এভাবেই নরম হিন্দুত্বের লাইনটা পরাজিত হবে, এটা হচ্ছে একটা মত। অন্য একটা মত, যেটা রাহুল গান্ধী মূলত বলবার চেষ্টা করছেন, যার বিরুদ্ধে কংগ্রেসেরই ওভারসিজ সংগঠনের নেতা শ্যাম পিত্রোদা মুখ খুলেছেন, রাহুল গান্ধী বলবার চেষ্টা করছেন, না, আজকের ভারতে একটু পুজো করে, একটু পৈতে পড়ে, একটু মাথায় তিলক কেটে, একটু মাথা ন্যাড়া করে, একটু হিন্দু হিন্দু হয়ে যদি না চলা যায়, তাহলে কিছুই হবে না, তাহলে লোক কোনো ভোটই দেবে না। এই দুটো লাইনের লড়াই কংগ্রেসের মধ্যে চলছে। এই দুটো লাইনের লড়াই প্রায় সমস্ত বিরোধী দলের মধ্যে চলছে।
এবং দেখা যাচ্ছে যে সেই লড়াইতে রাহুল গান্ধীর যে বক্তব্য, সেই বক্তব্য সোনিয়া গান্ধী মেনে নিলেন। এর কিন্তু গুরুতর আসার পড়তে পারে। মুসলিমরা যারা বহু বছর ধরে স্বাধীনতার পর থেকে তারা কংগ্রেসকে তাদের একটা অন্যতম ভরসার স্থল হিসেবে মনে করেন, এই সিদ্ধান্তের ফলে তারা ভেবে দেখতে পারেন যে তারা কংগ্রেসের কাছে কতখানি নিরাপত্তা পেতে পারেন কংগ্রেসের থেকে। মুসলিম ভোট যদি কংগ্রেসের থেকে সরে যায়, হিন্দু ভোটের অনেকটা ইতিমধ্যেই সরে গেছে, তাহলে কংগ্রেসের হাতে কি শুধু পেন্সিলই থাকবে? প্রশ্ন উঠছে। আশিস দা, তাহলে কি কোথাও যে ফাঁদ পাতা হচ্ছে বিজেপির পক্ষ থেকে, এই হিন্দু হিন্দু এবং যে হাওয়া তোলার তারা চেষ্টা করছেন লোকসভা ভোটের অনেকটা আগে থেকেই, সেই ফাঁদে কি আবারও পা দিয়ে ফেললো কংগ্রেস? দেখুন, এটা রাজনৈতিক কোন লাইন নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে তার উপর নির্ভর করে। রাহুল গান্ধী মনে করছেন যে নরম হিন্দুত্বই লাইন, এর বাইরে যেতে গেলে তাতে তো সুফল মেলেনি। তাদের সুফল মেলেনি, কিন্তু তার থেকে শিক্ষা নেয়নি, সেটাই আমরা দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি। তার থেকে শিক্ষা নেয়নি এবং তারা মনে করছে ওর মধ্যেই আমাদের থাকতে হবে। সেই জন্য শেষ পর্যন্ত রাজনৈতিকভাবে মোদির চোখে চোখ রেখে দাঁড়ানো, অমিত শাহ নাড্ডার চোখে চোখ রেখে দাঁড়ানোর যে রাজনৈতিক পাল্টা ন্যারেটিভ, পাল্টা বয়ান, সেই বয়ান আনবার সুযোগ কিন্তু কংগ্রেসের কাছেই ছিল। কংগ্রেস কিন্তু সেই সুযোগ হারাচ্ছে। বিজেপির তৈরি করা পিচে কংগ্রেস দিয়ে সাফল্য পাবে এই আশা নিয়ে যে রাজনীতিটা করা হচ্ছে, তা কতখানি ফলপ্রসূ হবে সেটা আমরা বুঝতে পারবো আর মাত্র 5-6 মাস পরেই। হ্যাঁ, একদমই। ধন্যবাদ আশিস দা। কথা বলছিলাম পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেই উদ্বোধনে কিন্তু বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও এর আগে আমরা দেখেছি যে সীতারাম ইয়েচুরি তিনি কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে তিনি যাবেন না রাম মন্দির উদ্বোধনে। কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু তাদের অবস্থান পরিষ্কার করা হচ্ছিল না। বেশ কিছুদিন সময় কেটে যাওয়ার পরেও, তাদেরকে আমন্ত্রণ জানানোর বেশ কিছুদিন সময় পেরিয়ে যাওয়ার পরে অবশেষে যেটা জানা যাচ্ছে, সোনিয়া গান্ধী তিনি উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে রাম মন্দির উদ্বোধনে। সোনিয়া গান্ধী থাকবেন। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ দা, স্বাগত জানাবো কলকাতা টিভিতে। সোনিয়া গান্ধী তিনি রাম মন্দির উদ্বোধনে যাবেন, এবং এই যে নরম হিন্দুত্বের পথ আদৌ কি কোনো কাজে আসবে? কংগ্রেস যে নরম হিন্দুত্বের পথ নিচ্ছে। দেখুন, রাম মন্দিরটা এমন একটা জিনিস যে রাম ভারতীয় জনসত্তার সঙ্গে মিলে আছে। গান্ধীজির মৃত্যুর সময় হে রাম বলে মৃত্যুবরণ করেছিলেন, কিন্তু গান্ধীজিকে কেউ কোনোদিন বলতে পারবে না তিনি সেকুলারিস্ট ছিলেন না। সেই ক্ষেত্রে আমি বলবো যে রাম নিয়ে ধর্ম করা যায়, রামকে পুজো করা যায়, কিন্তু রাম মন্দির নিয়ে মানুষের পেটের খিদে মেটানো যায় না। মানসিকভাবে রামকে নিয়ে মানুষ এগোতে পারে, কিন্তু পেট এগোয় না। মানুষের বেকারত্ব দূর হয় না, দ্রব্যমূল্য বৃদ্ধি কমে না। যে মানুষগুলো খেটে রোজগার করছে তাদের দুর্দশা দূর হয় না। তার জন্য দরকার উন্নয়ন, তার জন্য দরকার আর্থিক। জয়প্রকাশ দা, সোনিয়া গান্ধীর এই অবস্থানকে কি সমর্থন করছেন আপনারা? সোনিয়া গান্ধী যাচ্ছেন তার এখানকার ওই যে আমি আপনাকে বললাম ধার্মিক যে চেতনা, তার জন্য হয়তো যাচ্ছেন, আমি বলতে পারবো না। এবং এই যে জায়গাটা, ধর্ম আলাদা, ধর্ম যার যার, এই যে আমরা বিশ্বাস করি ধর্মর ক্ষেত্রটা আলাদা, রাজনীতির সঙ্গে মেলানো উচিত নয়, সেটা আমরা বিশ্বাস করি। এখন সোনিয়া গান্ধী ধর্মের সঙ্গে রাজনীতি মিলিয়ে যাচ্ছেন মোদিদের মতন, না তিনি শুধু ধর্মের কারণেই সেখানে যাচ্ছেন, তিনি মেলাবেন না রাজনীতিকে, সেটা তো আমরা জানি না, সেটা তিনিই বলতে পারবেন। তবে আমরা মনে করি যে প্রত্যেকের ধর্মীয় বিশ্বাস সম্মানীয়, সব ধর্মের সমান সমান আমাদের মনোভাব, সব ধর্মের প্রতি সর্বধর্ম সমভাব আমাদের সেই নীতি, এবং আমরা রাজনীতিতে ধর্ম আনি না বা ধর্মকে নিয়ে রাজনীতি করি না, এটা আমাদের রাস্তা। বাদ বাকি সোনিয়া গান্ধী বলতে পারবেন।
বেশ, ধন্যবাদ জয়প্রকাশ দা। কথা বলছিলাম তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের সঙ্গে, এবং জয়প্রকাশ দা যেমনটা বললেন যে সোনিয়া গান্ধী ঠিক কি মনোভাব নিয়ে যাচ্ছেন, যে ধর্ম করার জন্য যদি যান সেক্ষেত্রে কোনো কিছু বলার নেই। তবে এর সঙ্গে বিজেপি যেভাবে ধর্মর সঙ্গে রাজনীতিকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, যদি একই ট্র্যাপে পা দিচ্ছেন কিনা সেটা তো সময় বলবে। তবে কংগ্রেসের এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত আগামী দিনে তাদের কোনো সুফল দেয় কিনা সেদিকে আমাদের নজর থাকবে।